আসসালামু আলাইকুম। স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি সরল রেখার 3 নম্বর লেকচারটি। এর আগে আমরা সরল রেখার আর দুইটা ক্লাস করেছি। এ হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আর আমরা সাধারণত যে বইটি অনুসরণ করে থাকি সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশের বইটি। তো আমরা অক্ষরপত্র প্রকাশের বইয়ের 3B অর্থাৎ 4B অধ্যায় 2 নম্বর লেকচার। তো চলো আমরা আজকে এই অধ্যায়টি করার চেষ্টা করি। তো আমাদেরকে এই অধ্যায়ের সরলরেখার 4B এর 5 এর অঙ্কগুলো করতে হলে আমাদেরকে একটা ত্রিভুজের বর কেন্দ্র কি এই জিনিসটার সাথে একটু পরিচিত হতে হবে আমাদেরকে। তো চলো আমরা একটা ত্রিভুজের বর কেন্দ্র কি তা জানার চেষ্টা করি। মনে করো আমার কাছে এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে x1 y1 আর এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে x2 y2 আর এখানে শীর্ষবিন্দু হচ্ছে আমার x3 y3। অর্থাৎ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। এই তিনটে শীর্ষবিন্দু থেকে আমি এই ত্রিভুজের বর্গকেন্দ্র কিভাবে নির্ণয় করতে পারি। তো কিভাবে নির্ণয় করার আগে আমাকে জানতে হবে বর্গকেন্দ্র জিনিসটা কি। যখন আমরা বর্গকেন্দ্র জিনিস জানতে পারবো তখনই আমরা নির্ণয় করতে পারবো। তো চলো দেখো, মনে করো আমার এই যে এ আর বি যে বাহুটা আছে এই বাহুর মধ্যবিন্দু পি আর পি সি আর বি আর সি যে বাহুটা আছে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার এই যে এখানকার কি এ আর সি যে বাহুটা আছে এই বাহুর শীর্ষবিন্দু হচ্ছে আমার মনে করো যে আর। তাহলে আমি দেখো এই যে বিসি যে বাহুটা পেলাম এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার কিউ। তাহলে এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা এ। তাহলে আমি যদি এই মধ্যমাটা যোগ করে আবার এই বিকোণের শীর্ষবিন্দু হচ্ছে বাহুর শীর্ষবিন্দু হচ্ছে আর। ঠিক আমি যদি এই বিপরীত বাহুর শীর্ষবিন্দু যোগ করে ফেলি একইভাবে সি কোণের বিপরীত বাহু অথবা এই বাহুটার বিপরীত হচ্ছে সি আমরা এবার যোগ করি ঠিক এরকম পাবো যে আমার এই তিনটা মধ্যমা এই একটা বিন্দু নির্দিষ্টভাবে সেট করে একটা বাহুতে একটা জায়গায় এই তিনটা বাহু সেট করে। তাহলে এই যে যে জায়গায় সেট করছে এটাই হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্র। আমি কি তোমাদেরকে বুঝতে পারছি কি বললাম? একটি ত্রিভুজে যে তিনটা মধ্যমা পাবো এই তিনটা মধ্য যে জায়গায় সেট করে সেটা হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্র। এই শীর্ষবিন্দুকে যেভাবে আমরা এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করি অর্থাৎ বুজ আর কুটি দ্বারা, ঠিক এখানেও আমাদেরকে বুজ আর কুটি দ্বারা প্রকাশ করতে হবে। তো শীর্ষবিন্দুর মতো বুজকে আমরা জি বললাম। ঠিক এখান থেকে আমার এক্স এর ভ্যালু আর ওয়াই জি এক্স আর ওয়াই। তো আমার এই যে বর্গকেন্দ্রে এক্স আর ওয়াই কিভাবে বের করবো আমরা, সেই নিয়ম ফর্মুলাটা হচ্ছে এই যে তিনটা শীর্ষবিন্দু আছে এই তিনটা শীর্ষবিন্দুর যখন আমি এক্স এর ভ্যালু বের করবো তখন এই তিনটা শীর্ষবিন্দুর বুজগুলো যোগ করে ফেলবো। অর্থাৎ আমি বলতে পারি বর্গকেন্দ্রের এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার x1 x2 x3 ডিভাইড বাই 3। বুঝতে কি পারলাম? অর্থাৎ শীর্ষবিন্দু যে বুজগুলো আছে তাদেরকে যোগ করে 3 দ্বারা ভাগ দিলে আমরা বর্গকেন্দ্রের বুজের মানটা পাবো। একইভাবে বর্গকেন্দ্রের কুটি কিভাবে পাবো আমি? বর্গকেন্দ্রের কুটি পাবো শীর্ষবিন্দুর কুড়ির মানগুলো যোগ করে ফেলতে হবে y1 y2 y3। প্রত্যেকটা শীর্ষবিন্দুর আমি কুটির ভ্যালুগুলো যোগ করে ফেললাম। যোগ করে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে আমি বর্গকেন্দ্রের কুটির মানটা পাবো। তো এই যদি আমাদের বর্গকেন্দ্র বুঝা হয়ে থাকে, আমাদের বর্গকেন্দ্র যদি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে নিজেদেরকে আর একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই যে অঙ্কটি আছে পাঁচ নম্বরের প্রথম যে ম্যাথটি আমি করে রাখছি এখানে কি বলছি এ বি সি ত্রিভুজের বর্গকেন্দ্র জি এর স্থানাঙ্ক 7,2। শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে
অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্কটা হচ্ছে একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে 7,1। কার এ স্থানাঙ্ক আছে এত, বি স্থানাঙ্কটা আছে এত, সি স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, এই প্রশ্নটাকে প্রথমে বুঝে পড়ার চেষ্টা করা। তারপর যখন আমরা প্রশ্নটাকে বুঝতে পারবো, এরপর কাজ হচ্ছে এই প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা। যদি আমরা প্রশ্নটা বুঝে থাকি আর তাকে যদি চিত্রের মাধ্যমে উপস্থাপনা করে ফেলতে পারি, তাহলে আমার ম্যাথটি এখানে প্রায় অর্ধেক সমাধান হয়ে যায়। তো দেখো এই ম্যাথটিকে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুটা বের করতে বলছে। ঠিক এরকম মনে করো, এই যে এরকম যে আমার ত্রিভুজটা আছে, এটা শীর্ষবিন্দু মনে করো এ, এ বের দেওয়া আছে আমাদের 3,5 আর বি এ দেওয়া আছে 7,-1। আর এদিকে আমরা যদি যে বর্গকেন্দ্রটা পাবো, এই বর্গকেন্দ্রের জি এর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের 7,2। তাহলে আমাকে এই যে সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। সি এর স্থানাঙ্কটা কি করতে হচ্ছে, বের করতে। তাহলে কিভাবে বের করবো দেখো, আমার এই 1 নম্বর অঙ্ক আমরা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি সহজে বুঝতে পারবা। তাহলে আমরা বলতে পারবো কি, ধরি অপর শীর্ষবিন্দু, অপর শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্কটা আমরা কি ধরে নিব, যে এক্স কমা ওয়াই ধরে নিলাম। আমরা এটা কি বললাম, এটাকে আমরা বললাম এক্স কমা ওয়াই। তাহলে দেখো আমার যখন আমি ধরে নিছি, তার মানে আমার এই তিনটে শীর্ষবিন্দু মান দাঁড়ি, এই তিনটে শীর্ষবিন্দু বুঝকে যোগ করে 3 দ্বারা ভাগ দিলে আমি এখানকার কোটি মানটা পাবো না। তো দেখো, এবং এই কথাগুলো একটু লিখে ফেলি। এবং বর কেন্দ্র জির মান কত আমাদের দেওয়া আছে, আমাদের জি এ দেওয়া আছে আমাদের 7,2। তাহলে আমরা দেখো, তাহলে আমরা বলতে পারি সত্য মতে, বা আমরা এটা বলতে পারি, দেখো এই কথাটা, বর কেন্দ্রের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা অনুসারে দেখো, বর কেন্দ্রের সংজ্ঞা কি লিখতে পারি আমরা, যে প্রত্যেকটার বুঝ যোগ করে ফেলো। তো প্রত্যেকটা 3 আছে, 7 আছে, এক্স আছে, এই তিনটা বুঝ যোগ করে 3 দ্বারা ভাগ দিই, কি পাবো আমি, বর কেন্দ্রের বুঝতে পাবো। তো বর কেন্দ্রের বুঝটা কত, 7। আমি বলতে পারি এর ভ্যালু হচ্ছে 7। দেখো একইভাবে আমি নিচে রয়েছে দেখবা, আমি পাশে লিখলাম, এখানে আমরা একটা কাজ করবো। দেখো একইভাবে আমি যে কোটিগুলো যোগ করে ফেলি, যদি এখানে -1, তো প্লাস কি হবে, -1 প্লাস ওয়াই। 3 দ্বারা ভাগ দিলে কাকে পাবো আমরা, বর কেন্দ্রের কুটি ভ্যালুটা পাবো। তো বর কেন্দ্রের কুটি কত আমাদের 2 দিলাম আমি। দেখো আমরা এখন এটাকে সমাধান করে এক চলে আসবো, এটাকে সমাধান করলে ওয়াই ভ্যালু চলে আসবে। এক্স আর ওয়াই ভ্যালু পাওয়া মানে কি, সি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাওয়া। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 10 প্লাস এক্স ডিভাইড বাই 3, 7। কোনা কোনা গুণ করলে আমরা কি পাবো, 10 প্লাস এক্স, 3 7 21। সুতরাং এক্স এর ভ্যালু আসতেছে কত, 3টাকে যখন ওদিক পাঠাই দিই, তাহলে 21 থেকে 3 যাচ্ছে কত, 11। দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে 5 কত 4 প্লাস ওয়াই ডিভাইড বাই 3 ইকুয়াল টু 2। আমরা কোনা কোনা গুণ করে কি লিখতে পারি, 4 প্লাস ওয়াই ইকুয়াল 3 দুগুণে 6। সুতরাং ওয়াই ভ্যালুটা আসবে কত, 4টাকে ওদিক পাঠাই থাকবে কত। এই দেখো আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে সি এর স্থানাঙ্কটা কত, এক্স এর জায়গায় বসে দাও, ওয়াই এর জায়গায় বসে দাও। এই তো শেষ। লিখে রাখি, তার নির্ণয় স্থানাঙ্ক, নির্ণয় স্থানাঙ্ক সি এর কত পেয়েছি আমরা, 11 আর 2 পাইছি। তাহলে আশা করি তোমাদের আরেকবার রিপিট দেওয়া লাগবে না, কিভাবে বের করছি সকল ফর্মুলা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা পরবর্তী ম্যাথটা করার চেষ্টা করি।
আমাদের 2 নম্বর ম্যাথটি কি বলেছে দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। অর্থাৎ একটি ত্রিভুজে যে যে শীর্ষবিন্দু থাকা দরকার দেখো, প্রথম শীর্ষবিন্দু, দ্বিতীয় শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু, প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে। যদি ত্রিভুজের বর্গকেন্দ্র এক অক্ষের উপর অবস্থান করে, ত্রিভুজের বর্গকেন্দ্র এক অক্ষের উপর অবস্থান করে, তবে আমাদেরকে এই জিনিসটা দেখাতে হবে। দেখো এটাকে আমরা কি বুঝলাম, দেখো মনে করো, দেখো আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে পাই, একটু সহজ বুঝতে হবে। এই আমাদের এই কথাটা বেশি ভালো করে বুঝতে হবে, বাকি কথাগুলো আমরা বুঝবো। ত্রিভুজের বর্গকেন্দ্র কোথায় অবস্থিত? এক অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো এই মনে করো এটা ত্রিভুজ, মনে করো এই যে এটা ত্রিভুজ আছে, প্রত্যেকটা ত্রিভুজের শীর্ষবিন্দু আছে। এইটা শীর্ষবিন্দু মনে করো এই বিন্দু করে দেওয়া আছে আমাদের 8t1 স্কয়ার 280 t1। এটা মনে করো বি, দেওয়া আছে 8t2 স্কয়ার 282। এটা মনে করো আমার সি, হিসেবে দেওয়া আছে আমাদের 8 স্কয়ার 283। তাহলে প্রশ্নটা বোঝা যাচ্ছে, এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বর্গকেন্দ্র বলছি যে এক অক্ষের উপর অবস্থান করে। তো বর্গকেন্দ্র মানে এটা না আমাদের, এটা হলো বর্গকেন্দ্র। এই বর্গকেন্দ্রটা আমরা এক অক্ষের উপরে অবস্থান করে। তাহলে আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে সেখান থেকে t1 t2 প্লাস t3 ইকুয়াল টু 0 দেখাতে হবে আমাদেরকে। আমাদের দেখাতে হবে এই ত্রিভুজটা থেকে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0, এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করি, দেওয়া আছে, প্রথম তোমার জিনিসটা লিখে নেবে যে দেওয়া আছে, আমি লিখলাম না, দেওয়া আছে এ মানে এখানে দড়ি লিখবে, এটা কার মান, এর মান না বির মান ওটা বলে নাই, তার দড়ি লিখবে, দড়ি এ এফ এত, বি এফ এত, সি এফ এত। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখবো কি, সুতরাং ত্রিভুজের বর্গকেন্দ্র, ত্রিভুজের বর্গকেন্দ্র, বর্গকেন্দ্রকে আমি কি বললাম, জি। এটা কি বলি দাও, এটা হচ্ছে জি। এই বর্গকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা একটু বের করে ফেলবো, বুঝছো তো? তাহলে দেখো স্থানাঙ্ক মানে কি হচ্ছে আমাদের, প্রত্যেকের ভুজ যোগ করে 3টা ভাগ, তাহলে এখানে ভুজ কত হচ্ছে, এ t1 স্কয়ার, এ t2 স্কয়ার, এ t3 স্কয়ার। এদিকে আমি 3 দ্বারা ভাগ দিলে কিন্তু বর্গকেন্দ্র বুঝতে পারছি। একইভাবে আমি যদি কুড়ি বের করতে চাই, তাহলে প্রত্যেকটার কুড়ি যোগ করতে হবে আমাদের, 3 দ্বারা ভাগ দিলাম। আশা করি তো বুঝছো। তাহলে দেখো এই যে ত্রিভুজের বর্গের নাম, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তাহলে আমাকে এই যে এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কেন কাজ করতে পারছি না, কারণ আমাকে এ আর টি যদি স্থলক বা প্রতি করতে ব্যবহার করে, আমি তো এ আর টি ভ্যালুটা জানি না, তাই আমি আর এখানে কাজ করতে পারতাম না। এখন এই যে এখানে কথা বলছে, যদি ত্রিভুজের বর্গকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, এক্স অক্ষ মানে এখানে না, তো তোমরাই বলো এক্স অক্ষে, এক্স অক্ষে আমরা কিন্তু এই বর্গকেন্দ্রকে অবস্থান করে এখান থেকে কুড়ি ভ্যালুটা বলে ফেলতে পারি। কুড়ি ভ্যালু করতে হবে, কুড়ি ভ্যালু 0 হবে, কেমনে বুঝছি, এক্স অক্ষে ওয়াই ভ্যালু গুলো 0। তো যেহেতু আমাকে এই যে এটা সমীকরণ, সমীকরণ আসতে হবে, তাই আমাকে এই বর্গকেন্দ্রের বুধ অথবা কুড়িটাকে সমীকরণ প্রকাশ করতে হবে। যদি সমীকরণ প্রকাশ করতে পারি, তাহলে আমি এই সমীকরণটা নিয়ে আসতে পারি। তো এখন প্রকাশ করতে গেলে আমি তো এখানকার বুধের বেলুটা জানি না, কুড়ির বেলুটা জানি, কি জানি, এই যে এই জিনিসটা ক্যালকুলেশন করলে মান কত আসবে, 0। কেন 0? বর্গকেন্দ্রে এক্স অক্ষ উপর অবস্থান করে। তো আমরা এই কথাটাকেই লিখবো, যেহেতু ত্রিভুজের বর্গকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, সেহেতু
সেটুকু কি বলতে পারি, ওয়াই ইকুয়াল টু 0 বলতে পারি। 0 বলতে পারি, 0 বলতে পারি। বুঝতে কি পারছি আমি? দেখো তাহলে আমি কি বলতে পারি, এই যে এখানকার যে ভ্যালুটা আছে, ওয়াই যে ভ্যালুটা আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং দেখো ওয়াই ভ্যালুটা কত, আমাদের এই মানটা, তাহলে 2a t1 2a t2 2a t3 divided by 3 equal to 0। আমি আবার বলতে যেটা কিভাবে আসছে তোমরা এতক্ষণে বুঝে গেছো। এরপর আমি কোন গুণ করো, আমি আর গুণ করি, কি পাবো এখানে, শুধু এটা 1 ধরা যায়, 1 দিয়ে দেখে গুণ করবো আর 3 দিয়ে শূন্য গুণ করবো, তাহলে এখানে পাবো আমরা 2a t1 t2 equal to 0। দেখো প্রত্যেক জায়গাতে 2a 2a 2a, এটা কিন্তু আমরা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে 2a কমন কে থাকে, t1 t2 t3 equal to 0। এখান থেকে 2a কি আকারে আছে, এখানে গুণ আকারে, এদিক গেলে কি হবে, ভাগ আকারে হবে, আর ভাগ মানে কি হয়, 0 কে যদি 2 এ দ্বারা ভাগ দেয় কত আসে, 0 আসে। তাহলে আমি বলতে ফেলতে পারি সুতরাং t1 t2 t3 equal to 0। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, দেখি সুতরাং দেখানো হবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করছি বুঝতে পারছো তো? যদি বুঝে থাকো আশা করি প্রত্যেকে অঙ্কগুলো খাতা তুলে ফেলবে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, তাহলে হবেটা কি, তুমি যখন আবার কোনো 1 মাস 2 মাস বা পরীক্ষার আগের দিন রাতে বসবা, তখন খাতাটা দেখে তুমি বুঝতে পারবে অঙ্কটি তোমাকে কিভাবে সমাধান করতে হবে। তো চলো তাহলে আমাদের পরবর্তী ম্যাথ। দেখো আমাদের এইটা 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ করার আগে আমি 3 নম্বর ম্যাথটা তোমাদেরকে বলে লিখে রাখি নাই। দেখো 3 নম্বরটা আমি এই জন্য লিখে রাখি নাই, আমার 1 নম্বর আর 3 নম্বর বইতে যে অঙ্কটা সেম টু সেম অঙ্ক, ওখানে কি বলছে, ত্রিভুজের বর্গকেন্দ্র দেওয়া আছে আর ত্রিভুজের কৌণিক দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অপর বিন্দুটা বের করতে বলছে। দেখো এটা এরকম নাই, ত্রিভুজের বর্গকেন্দ্র আছে, অপর দুটো শীর্ষবিন্দু আছে। দেখো এই দুইটা নাম হচ্ছে ত্রিভুজের কৌণিক বিন্দু না, এই যে আমি যদি মনে করি এই সূত্রটি এঁকে নিই, এটা মনে করো এর এটা হচ্ছে বি বেরো, এটা কোণাকুণি না, তোমাকে অপর বিন্দুতে দাব বের করতে বলছি। আমি কি আর তোমাদের কিছু বুঝে দেওয়া লাগবে, বর্গকেন্দ্র আছে ঠিক এটার মতো, দুটো শীর্ষবিন্দু আছে এটার মতো, এই বাহুটা বের করতে বলছে, ঠিক ওটা হচ্ছে এরকম অঙ্ক। তোমার 3 নম্বরটা বই থেকে দেখে প্রশ্নটা দেখে বাসায় তোমার করে ফেলবো। দেখো তাহলে এই অঙ্কটাই দেখো, এখানে আমাদের কি বলছে, এ বি সি তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজের বর্গকেন্দ্র জি। আমার ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আর বর্গকেন্দ্রকে ওরা বলছে কি জি। ডি বিসি এর মধ্যবিন্দু হলে, ডি বিসি এর মধ্যবিন্দু হলে দেখাও যে যে বিন্দুটি এডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। দেখো এটা কি বলছে, আমরা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপনা করি, এই হচ্ছে মনে করো আমাদের ত্রিভুজ, ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে 3,5 বি 2,1 সি 6,3 প্রত্যেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তোমাকে বলেছি ত্রিভুজের বর্গকেন্দ্র দিক, বর্গকেন্দ্রের নাম বুঝে কিন্তু বর্গকেন্দ্রের স্থানাঙ্ক করা বলে নাই। তো বর্গকেন্দ্র দেখো, বর্গকেন্দ্র এটা না আমাদের, আচ্ছা বর্গকেন্দ্র কিছুক্ষণ পরে বের করতেছি। এবার কি বলছে, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই যে এখানে বি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, তাহলে বিসি এর মধ্যবিন্দু এই জায়গায় মনে করো ডি। তাহলে বর্গকেন্দ্র লিখে ফেলি আমি, এই বর্গকেন্দ্র, এই বর্গকেন্দ্রকে জি। এখন আমরা কি দেখাতে বলছি, দেখাও যে এই জি বিন্দুটি, জি বিন্দুটি
আমার এইডি রেখাকে এইডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। এই যে বিন্দুটা আমাকে এটা কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে আমাকে দেখাতে হবে। তাহলে দেখো আমরা একটা মনে প্রথমে এখান থেকে এই বর্গকেন্দ্রটা বের করে ফেলি আর মধ্যবিন্দু ডি এর বিন্দুটা বের করে ফেলি। এরপরে কাহিনীতে আমি তোমাদেরকে ধারাবাহিক ভাবে বলতেছি। এখানে দেখো তোমরা প্রথমে লিখবা যে দেওয়া আছে এ বি সি এই বিন্দুগুলো লিখে নিবা। তারপর লিখবা সুতরাং ত্রিভুজের বর্গকেন্দ্র। বর্গকেন্দ্র কিভাবে বের করবো আমরা এতক্ষণ আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আমার বুধ হচ্ছে 3, বুধ হচ্ছে 2, বুধ হচ্ছে এখানে 6, একে 3 দ্বারা ভাগ দিবে। আর কোটি হচ্ছে 5, কোটি হচ্ছে 1, কোটি হচ্ছে 3, একে 3 দ্বারা ভাগ দিবা। তাহলে বর্গকেন্দ্র কত পাচ্ছি আমি এখানে 5, 6, 11 ডিভাইড বাই 3। আর এখানে 6, 9, 9 কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 9 কে 3 দ্বারা ভাগ দিলে কত পাবো? 3। তাহলে আমি এই বর্গকেন্দ্রের দিয়ে দুটো পেয়ে গেলাম 11 ডিভাইড বাই 3 আর 3। আবার ডিটা লাগবে কারণ ডি হচ্ছে বিসি মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু সংখ্যা কেন্দ্র বের করতে সেটা তোমরা আশা করি এটা করে জেনে গেছো। এবং বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থান আমরা বের করবো। কিভাবে বের করবো? দুটো যোগ করে 2 দেওয়া ভাগ। তাহলে বুঝ হচ্ছে আমার 2 + 6 ডিভাইড বাই 2, কোটি হচ্ছে 1 + 3 ডিভাইড বাই 2। তাহলে এখানে পাচ্ছি কত আমি 8, 8 কে 4 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4, 4 4 কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 2। এর বেরিতে হচ্ছে আমাদের 4, এখন দেখো এতটুকু তো বুঝছো। এখন কি দেখাতে হবে যে এডি রেখা এই যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করি। 2:1 অনুপাতে কিভাবে উত্তরটা দেখাতে হবে। দেখো আমরা ধরে নিলাম যে এডি রেখাকে যে বিন্দুটি এম আর এন অনুপাতে অন্তর্বিভক্তি করে আমরা যদি দেখাতে পারি এম আর এন এর অনুপাতটা 1:2, তাহলে ওরা বলছে 1:2, তখন আমরা বলবো ঠিক আছে যে এটা এইভাবে অন্তর্বিভক্তি করে। তো দেখো তাহলে আমরা অন্তর্বিভক্তির ফর্মুলা একটা করতে পারি কিনা দেখো এস জি এর বিন্দুটা এটা আমাকে এই বিন্দু অন্তর্বিভক্তি করে। কোন বিন্দু অন্তর্বিভক্তির ফর্মুলাটা কি? এখানকার বের করার ফর্মুলাটা সবাই তো জানে যে এক্স এর বিন্দু কিভাবে করতে হয় যে m1 m2 যে m2 x1 m1 x1। তো আমি এটা দ্বারা এটা গুণ করবো, এটা দ্বারা এটা গুণ কার বিন্দুটা পাবো? যে বিন্দু বিভক্ত করে বিভক্তকারী বিন্দুর বুঝ পাবো। তো আমি তো বিভক্তকারী বিন্দু বুঝ অলরেডি জানি, আবার বিভক্তকারী বিন্দু কুটিও জানি আমি জানি না। তো দেখো আমি এখানে কিভাবে লিখতে পারি দেখো এই যে ধরে নেবো প্রথমে দেখবো ধরি এডি রেখাকে জি বিন্দুটি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই সূত্র অ্যাপ্লাই করলে কি লিখতে পারি বল দেখি নে। তাহলে m দ্বারা কিসের গুণ? তাহলে 3 গুণ m প্লাস n গুণ 4 ডিভাইড বাই m প্লাস n। একইভাবে আমি যদি 20টা বের করি 20 কত পাবো যে আমার m গুণ 5 প্লাস n গুণ 2 ডিভাইড বাই m প্লাস n। আচ্ছা এখন দেখো দেখি এই যে বিভক্তকারী বিন্দু বুঝ আর কুটিটা এটা হচ্ছে বিভক্তকারী বিন্দুর বুঝ আর বিভক্তকারী বিন্দুর কুটি। তাহলে দেখো যে এই বিভক্তকারী বিন্দুর বুঝ আর কুটি যদি মানা জানি তাহলে আমি এইটা কি লিখতে পারি 11 ডিভাইড বাই 3, বোঝাতে কি পারলাম আমি? এখানে দেখো আমি যে এইটা বের করলাম এটা কি বিভক্তকারী বিন্দুর বুঝের মান আর কুটির মান না? কি বুঝে আসছে? তাহলে দেখো দেখি এই বিভক্তকারী বিন্দু বুঝের মান তুমি জানো না, কুটি আমরা জানি না। আমরা বলতে পারি এই যে বুঝ আর কুটি সমান এই বুঝ আর কুটি। ক্লিয়ার তো? এখন এখান থেকেই তো আমাদের 2:1 আনতে হবে যে এখান থেকে
এখন তুমি দেখো আমার কাজ হচ্ছে এই যে গুরুদের সমান গুরু অথবা কোটি সমান কোটি যদি কাজ করলে আমরা দেখবো এক সময় 2:1 দেখাতে পারবো। কাকে দেখাতে পারবো? এই এমএন কে। এমএন কে আমরা দেখাতে পারবো যে দেখো 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তো এখন তুমি ইচ্ছা করলে এই সমান সমান এইটা যদি কাজ করতে পারবো, আবার এটা সমান সমান এটা যদি কাজ করতে পারবো। তো আমি এখান দিয়ে দেখাতে পারি এভাবে। সেখানে দেখো, সুতরাং আমরা বলতে পারি, দেখো সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এখানে আমি করে দিলাম, কারণ এখানে এখানে ভগ্নাংশ আছে আর এখানে ভগ্নাংশ নেই। তাহলে আমি এটা দিয়ে কাজ করতে আছি, তাহলে এখানে গুণ করলে কতটা হবে? এখানে গুণ করলে হবে 5m 2n ডিভাইড বাই m প্লাস n আসলে কত? 3। এগুলো থেকে পারলাম। আমি এটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেললাম। এখন দেখো যদি ক্যালকুলেশন করো, কোনা কোনা গুণ করো, কোনা কোনা হবে, কোনা কোনা গুণ করলে ভগ্নাংশ হয়ে যাবে। নিচে একটা 1 দিয়ে কোনা কোনা গুণ করো, তাহলে 5m 2n 3m 3n। আমি কি করলাম এখানে? কোনাকুনি গুণ করলাম। এখন দেখো আমার m গুলোকে এক পাশে নিয়ে আসো, 5m মাইনাস 3m। এই 3m টা কি দিক দিয়ে আসছে, আর এই পাশে আমার 3n আছে, আর এখান থেকে 2 টাকে দিক দিয়ে গেলাম, তাহলে থাকতেছে কত? 2m, আর থাকতেছে আমার n। আমরা এখন এভাবে করতে পারি না, দেখো m তো আছে আর n টাকে দিক দিয়ে আসো। এখানে একটা 1 ছিল আর 2টা দিক দিয়ে আসবে না, এই যে n এর লগে একটা 1 আছে না, তাহলে আমরা n টাকে এখানে আনলাম আর 2টাকে ওখানে নিলাম। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, দেখো তাহলে হচ্ছে এই যে এই লাইনটা কি দেখতে পারি, এই লাইনটি দেখতে পারি না যে m অনুপাত n সমান সমান 1:2 দেখাতে পারছি। তো আমাদের ওরা এটাই দেখাতে বলছে যে 2:1 মধ্যে অন্তর্বিভক্তি করতে। আমরা দেখালাম, সুতরাং লিখে দাও, লাস্টে কি লিখে দাও, সুতরাং যে বিন্দুটি এটি থেকে এত অনুপাতে অন্তর্বিভক্তি করে দেখানো হলো। তো দেখো, আশা করি তোমাদের এই যে 5 নম্বরে আমাদের এই 5-এর যে অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের একটা তোমাদের নিশ্চয়ই হবে না। প্রতিটা অঙ্কই তোমার লাইন বাই লাইন বুঝছো। বুঝে থাকো, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথগুলো করার চেষ্টা করি। দেখো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা শুরু করতে পারি। আমাদের পরবর্তী দুইটি ম্যাথ আমরা 6 এবং 7 এই দুইটা ম্যাথের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই ম্যাথের অঙ্কগুলো করতে গিয়ে আমি এখানে কিছু আবার নিয়ম লিখে রাখছি। এই নিয়মগুলো আমি তোমাদের ব্যাখ্যা করতে পারবো যে এখানে এই প্রথম অঙ্কটি করার জন্য আমাদেরকে এই প্রথম 7টা নিয়ম, অর্থাৎ আমি যেটা বন্ধনীর ভিতরে আবদ্ধ করে রেখেছি, এই 7টা নিয়ম আমরা ব্যবহার শিখবো। আর পরবর্তী ম্যাথ করার জন্য যেগুলো আমরা ক্লাস 9 10ম শ্রেণীতে বা এর আগে আমরা জেনে আসছি, এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। তো আমি এই কথা, বিশেষ করে আমরা এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এমসিকিউ তে ব্যবহার করতে পারবো। সেটি আমি সমাধানের শেষ পর্যায়ে এসে তোমাদেরকে দেখিয়ে দেব আমরা কখন কিভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের 6 নম্বরে কি বলছে লক্ষ্য করো, যে 7,7 এবং -5, -10 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো এটা কি বলছে তুমি বুঝছো কিনা? এটা বলছে মানে আমার এই দুইটা বিন্দুকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, x অক্ষটি আমার যে অনুপাতে বিভক্ত করে ওই অনুপাতটা বের করতে প্রথমে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো আমার মনে করো, দেখো এই মনে করো এটা হচ্ছে আমার x অক্ষ, দেখো এটা হচ্ছে আমার x অক্ষ, ও অক্ষটা আমি আঁকলাম না এখানে। দেখো তো এই x অক্ষকে বলছি এই দুটো বিন্দু যে অনুপাতে বিভক্ত করে। আমি ধরে নিলাম, দেখো এই যে আমার এই বিন্দুটা হচ্ছে 7,7, সেটা a স্থানাঙ্ক, আর এই বিন্দুটা হচ্ছে মনে করো b তোমার -5, -10। তাহলে এই যে x অক্ষটা যেটা আসছে, এই x অক্ষকে আমার এই যে a আর b সংযোগকারী রেখা কি অনুপাতে বিভক্ত করে সেইটাই আমাদের বের করতে হবে এই ম্যাথের মাধ্যমে। তো দেখো আমরা ধরে নেব ab রেখাটা x অক্ষকে c বিন্দুতে এই মান হচ্ছে কে ধরবো আমরা, আর এটাকে ধরবো আমরা 1 ধরবো। আমরা কিভাবে আমরা সমাধান করব, ধরে লিখবো
এবি রেখাকে সি বিন্দুটি k:1 অনুপাতে বিভক্ত করে। এরপরে আমরা কে এর বিয়োগটা বের করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো শুরু করতে পারি আমরা। তাহলে আমরা প্রথমে লিখবো একের সলিউশনে কি লিখতে পারি। প্রথমে আমরা লিখবো ধরি এ বিন্দু স্থানাঙ্ক কেন দেখো, তাহলে এর নাম দেয় এটা আমি ধরি a of 7,7, b of -5, -10 এরপর লিখবো এবং এবি রেখাকে বা এবি রেখাংশকে x অক্ষ সি বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত করে। এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে যে স্যার বিভক্ত করে সেটা কি একক এই অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? তোমাদের এই প্রশ্নটা থাকতে পারে। এই প্রশ্নের উত্তর আমি সমাধানের শেষে যখন এই কথাগুলো ব্যাখ্যা করব তখন আমি দেওয়ার চেষ্টা করবো এটাকে অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে। তাহলে আমাদের এতটুকু আশা করি তোমাদেরকে আমি বুঝতে পারলাম তুমি অঙ্কটা কিভাবে সমাধান করবা, যে সি এক অক্ষকে সি বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত এই কথা নিয়ে দেখে নিবা। এখন দেখো এই যে এক অক্ষকে সি বিন্দু কি বিভক্তকারী বিন্দুরা, বিভক্তকারী বিন্দু মনে করো সি বিন্দু স্থানাঙ্ক মনে করো x, y। তাহলে আমরা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করি তোমাদের সবাই মনে আছে না? অবশ্যই মনে আছে। দেখো আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেখো, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক আমরা একটু বের করে নিতেছি। তো সি এর মানটা কত পাবো? দেখো সি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি তোমাদের সবাই মনে আছে, কে আর 1 যোগ করে ফেলবা। যেমন লিখলাম k+1, তো কে যাই এটার সাথে গুণ করবা আর 1 যাই এখানকার দুটোর সাথে গুণ করবা। তাহলে আমি লিখতে পারি k × -5 প্লাস 1 × 7, এটা হচ্ছে আমার x এর মান, বুঝের মান। ঠিক একইভাবে আমরা কুটি বের করে ফেলতে পারি। কুটি করতে হবে k × -10 প্লাস 1 × -7। তাহলে দেখো এই হচ্ছে আমার সি বিন্দুর বুঝ আর কুটি না, এটা কিন্তু আর একটু সমাধান করি। এখানে ক্যালকুলেশন করতে পাবো -5k প্লাস 7 ডিভাইড বাই k+1। এখানে পাবো কত -10k প্লাস 7 ডিভাইড বাই k+1। ওদেরকে আমি বুঝতে পারছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাই লক্ষ্য করো আমার কামটা কিন্তু সি এর স্থানাঙ্ক বের করা না, আমার কাজটা হচ্ছে কে এই বিন্দুটা বের করা। তো এখন লক্ষ্য করো যে এই যে এবি রেখা x অক্ষকে সি বিন্দু সেট করছি, আর সি বিন্দুটা কোথায় অবস্থিত? সি বিন্দুটা আমার x অক্ষের উপর অবস্থিত। বুঝছো না বুঝো না? সি বিন্দু কোথায় অবস্থিত? সি বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত। তারপর x অক্ষের উপর কাদের মান 0 হয়? x অক্ষের উপর কোটির মান 0 হয়, অর্থাৎ y এর ভ্যালু গুলো 0 আসে। তাহলে আমার y ভ্যালু এটা না। তো তোমরা এখানে একটা কথা লিখে নিবা, আমি লিখে দিই, যেহেতু x অক্ষে y এর মান 0, এটা আমরা সবাই জানি। x অক্ষে কার মান 0? y এর মান 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, তাহলে আমরা লিখতে পারি কত? সুতরাং দেখো সুতরাং আমরা কি লিখবো? সুতরাং এই মানটা যে -10k প্লাস 7 ডিভাইড বাই k+1 ইকুয়াল টু 0। বুঝছো না বুঝো নাই? ও y এর মানটা 0। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে যদি নিচে একটা 1 দিয়ে কোণা গুণ করি তাহলে লিখতে পারি -10k প্লাস 7, 0 দ্বারা এটাকে গুণ করলে আসে এখন 0। এখন আমরা লিখতে পারি কি, আমরা আরো লিখতে পারি -10k ইকুয়াল টু -7। -7 কি কাটাকে যাচ্ছে, তাহলে আমার k এর দুটো কত আসছে? k এর দুটো আসছে 7 ডিভাইড বাই k। তাহলে এই হচ্ছে দেখো আমাদের কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা বলে ফেললাম আমাদেরকে 7 ডিভাইড বাই বা 10 অনুপাতে অথবা 7:10 অনুপাতে বিভক্ত করে। ক্লিয়ার তো? তাহলে যখন আমাদেরকে বলবে
কোন একটা দুটো বিন্দুকে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করি, আমরা শুধু এখানে এক্স অক্ষ ব্যবহারটা করছি। যদি আমাদের ওয়াই অক্ষ বলতো তাহলে আমরা এই মানটা দিতে বসাইতাম। সকল প্রসেস সেম, তখন আমরা এটাকে বলতাম কি ওয়াই অক্ষ বলতাম, এটা যদি ওয়াই অক্ষ বলতাম। আর এখানে কি বলতাম যে এই ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু শূন্য না, তাহলে আমরা বলতাম এটা সমান সমান বসাতাম শূন্য। তখন দেখতে আমরা এখান থেকে একটা মান চলে আসতো। তো আমি আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। তো তোমরা বুঝছো না বুঝছো না, যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই দেবো, আমি চেষ্টা করবো আর কোনো ভাবে তোমাদেরকে বোঝানো যায় কিনা। এখন দেখো এই যে কি বুঝাও পেয়ে গেলাম, এখানে দেখো আমি তোমাদেরকে টেকটিক লিখে রাখছি। সেটা হচ্ছে কি টেকটিকটা, এটা টেকটিকটা হচ্ছে আমার এখানে। তো আমি এখানে দেখো তোমাদেরকে প্রথমে কিভাবে বিভক্ত হয়, সেটা কি অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, আমি বুঝবোটা কিভাবে? আমি বুঝবো এইভাবে, দেখো কে এর ভ্যালু দেখো লিখে রাখছি। কে এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে তুমি মনে করবা যে আমার এ বি কি এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে। আমার এ আর বি যে দুটো বিন্দু আছে এটাকে অন্তর্বিভক্ত করে যদি কে এর ভ্যালু পজিটিভ আসে। আর কে এর ভ্যালু যদি নেগেটিভ আসে তখন তুমি ধরে নিবে এটাকে আমার বহির্বিভক্ত করে। এটা হচ্ছে কখন, যখন তুমি কে এর ভ্যালু পেয়ে যাবা তখন তুমি বলতে পারবে, এর আগে বলতে পারবো না। এই দুইটার কথার মাধ্যমে কে এর ভ্যালু পাওয়ার পরে আমি বলতে পারবো এটা কি প্লাস নাকি মাইনাস। প্লাস হলে অন্তর্বিভক্ত, মাইনাস হলে বহির্বিভক্ত। বুঝছো না বুঝো নাই? তার লক্ষ্য করো, যদি বুঝে থাকো তাহলে আমরা এই দুটো ফর্মুলা, এই দুইটা ফর্মুলা হচ্ছে কখন, এই দুইটা ফর্মুলা হচ্ছে আমরা যখন আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে এমসিকিউ করার জন্য। যখন আমাদেরকে এমসিকিউ তে অনুপাত বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো এটা কিভাবে অ্যাপ্লাই করবা, এখানে আমি কি লিখে রাখছি ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান এর মান। আচ্ছা আমরা আগে অনুপাতটা বের করি, এই মানে কি, এটা হচ্ছে মানে কি অনুপাতে বিভক্ত করছে ওটা জানতে পারবা তুমি। কি অনুপাত একদম পুরো অঙ্ক করা লাগতেছে না, কি অনুপাতে বিভক্ত করছে ওয়াই ওয়ান আর ওয়াই টু মানটা দেখো। এখানে ওয়াই ওয়ান মান কত 7, তাহলে ডিভাইড বাই ওয়াই টু মান কত -10, -10। আবার বলতেছি যখন তোমাকে এই যে কি অনুপাতে বিভক্ত করো তখন তুমি এখানে পরম মান ইউজ করবা, পরম মান ইউজ করবা। তাহলে আমাদের ওয়াই ওয়ান হচ্ছে, এখানে একটা লিখিনি, ওয়াই ওয়ান আর ওয়াই টু এর পরম মান ইউজ কখন ইউজ করবা, যখন কে এর ভ্যালু কত, যখন আমাকে এই কথাটা বলো, যখন কে এর ভ্যালু বের করতে বলবা তখন তুমি এই ফর্মুলা লিখো পরম মান ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু। তাহলে দেখো ওয়াই এর মান কত 7 আর ওয়াই টু কত -10, তাহলে আমাদের পরম মান উঠে গেলে কি আসছে আমাদের 7 ডিভাইড বাই 10। দেখো আমাদের অঙ্ক কি এটা না? তাহলে আমি যখন আমার উত্তর বের করব কি অনুপাতে বিভক্ত করছে তখন আমি পরম মান ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু এর সাহায্যে কি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এরপরে আসো আমার এই যে রেখাটা বা এই যে বিন্দুটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, তখন আমি বের করবো কিভাবে, পরম মান ছাড়া। যখন কে এর ভ্যালু বের করবো তখন পরম মান নিয়ে বের করবো, আর এটাকে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত তখন আমি পরম মান ছাড়া মানটা নেব। দেখো ওয়াই ওয়ান আর ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে কত আমার 7, ওয়াই টু হচ্ছে কত -10, পরম মান ছাড়া। তাহলে দেখো এখানে মানটা আসবে কত, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস কিছু একটা আসবে, তাহলে মাইনাস যখন আসবে কি লেখা আছে, এর মান প্লাস হলে বিন্দু হবে বহির্বিভক্ত। কি বিভক্ত, বহির্বিভক্ত। এখন আমার পাইছি কত এখানে মাইনাস, আর মাইনাস হলে কি হবে অন্তর্বিভক্ত, তার মানে আমার এই বিন্দুটা হবে কি অন্তর্বিভক্ত। আর তুমি যদি পজিটিভ পাও তখন হবে কি বহির্বিভক্ত। এটা নিয়ে আমি আরো কিছু কথা বলা যায়, আমি ওদিক না গেলাম। তবে এরপর তোমাদের যদি জানার আগ্রহ থাকে এটা কেন প্লাস হলে বহির্বিভক্ত হবে আর মাইনাস কেন বহির্বিভক্ত হবে, আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবার আজকে একটু কিন্তু থাকুক তোমাদের শুধু যে কি অনুপাতে বিভক্ত আমার ওই মানটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত, এটা হচ্ছে কাদের জন্য, যারা একটু গভীরভাবে চিন্তা করার চেষ্টা করে তাদের জন্য। তো এমসিকিউ তো মাঝে মধ্যে এরকম আসছে, তাকে অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে, তখন তুমি এভাবে বের করে ফেলতে পারো। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমি এতটুকু বলতে পারি, আমার 6 নম্বর অঙ্কটি তোমাদেরকে পূর্ণাঙ্গ বোঝানো শেষ। ক্লিয়ার তো? এখন লক্ষ্য করো 6 নম্বর অঙ্কটি, এই যে এখানে বিন্দুতে তোমাকে এক্স অক্ষ যদি না বলে
যদি ওয়াই অক্ষ বলতো, ওই যে আমি একটু আগে বলে ফেলছি, তখন ওয়াই অক্ষ বলে সেম প্রসেস, শুধু এখানে ওয়াই বের করতে হবে, এখানে ওয়াই অক্ষ বললে এক্স সমান 0 হবে, আর তখন আমরা কি লিখবো, এত ইকুয়াল টু 0, এটা শেষ। হ্যাঁ, আর তুমি যখন ওখানে এই অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করতে, তখন তুমি এখানে কি ইউজ করবা, তখন তুমি এখানে ইউজ করবে x1 আর x2 ইউজ করবে, সেম প্রসেস এখানে বের করবা x1 আর x2 বের করবা, আর সকল প্রসেস তোমার আগের মতো। তাহলে দেখো আমি আমি আজকের জন্য এই ম্যাথটা এখানে আপাতত সমাপ্ত করতে পারি। এরপর দেখো আমাদের 6 নম্বর 7 নম্বর একটা ম্যাথ আছে, আমরা এই 7 নম্বরের ম্যাথ গুলো শিখে ফেলার চেষ্টা করি। তো 7 নম্বর ম্যাথ গুলো করতে গেলে আমাদেরকে এই সূত্রগুলো লাগবে। আয়তক্ষেত্রের ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা আমরা নবম দশম শ্রেণীতে পরিমিতি অংশ করে আসছি এবং ক্লাস 4 5 করে আসছিলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বাহু স্কয়ার, আর তোমার রম্বসের ক্ষেত্রফল হাফ d1 d2। d1 d2 মানে কি, d1 d2 হচ্ছে আমার কর্ণ দুইটার, d1 প্রথম কর্ণ, d2 দ্বিতীয় কর্ণ, অর্থাৎ কর্ণ দুইটার গুণফল। তো এটা আমি আশা করি সবাইটা আগে ভাগেই জানো, জাস্ট আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য লিখে রাখলাম। এখন সাথে আমাদের একটা অঙ্কের মধ্যে দুইটা কথা বলবে, তোমাকে স্থানাঙ্ক বের করতে বলবে আর ক্ষেত্রফল বের করতে বলবে। এখন দেখো আমি আগে একটু যদি রাখার চেষ্টা করি, সেটা কি, এই যে আমার একটা আয়ত আঁকি, মনে করো আমার আয়ত, এটা হচ্ছে আমার একটা আয়ত, আর মনে করো এটা হচ্ছে আমার একটা বর্গ, এটা হচ্ছে আমার একটা বর্গ। এখন এই আমরা যে আয়তগুলি, এই আয়তের কর্ণগুলো যদি যোগ করে ফেলি, আয়তের কর্ণগুলো যোগ করি, তাহলে আয়তের কর্ণ যে জায়গায় ছেদ করে, বা এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা এই কর্ণকে সমান ভাগে ভাগ করে। অর্থাৎ এই আমি বলতে পারবো এই বিন্দুটা আমার এই যে কর্ণটা আছে, এই কর্ণটাকে সমান বিভাগে ভাগ করে ফেলছি। ঠিক আবার একইভাবে এই বিন্দুটা এই কর্ণটাকে সমান বিভাগে ভাগ করে ফেলছে। সমান বিভাগে ভাগ করা মানে কি, এতটুকুর মধ্যে 10 হয়, এতটুকুর মান 10, মানে এই কর্ণের। আবার এটা মনে করে এটার মান এটাকে অর্ধেক করে ফেলছি। আমরা আবার এটা জানি যে আয়তের কোণ এটা এটা যতটুকু হবে এটা ততটুকু হবে। চলো যদি যাবো কিনা বলে ফেলি, আয়তের ক্ষেত্রে কি কোণ দুটো সমান হয়, তো ও সমান না বেশি সমান ওটা মূর্খ না, আমার কাজ হচ্ছে এখানে এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা এই কোণটাকে অর্ধেক করে ফেলে, এই কোণটাকে অর্ধেক করে ফেলে। ঠিক একইভাবে লক্ষ্য করো, এটা যেমন সামান্তরিক হয়, এটা যেমন সামান্তরিক হয়, সামান্তরিক যে কর্ণ দুটো আছে, এই কর্ণ দুইটা এই ছেদবিন্দুটা এইটাকে এটাকে অর্ধেক করে ফেলে, আবার এটাকে এটাকে অর্ধেক করে ফেলে। বুঝছো তো? ঠিক বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র এই কর্ণ দুইটা যখন যে জায়গায় ছেদ করে, এই ছেদবিন্দুটা এই কর্ণটাকে অর্ধেক করে ফেলে, এই কর্ণটাকেও অর্ধেক করে ফেলে। তাহলে আমাদের এই কনসেপ্টটুকু যদি মাথায় নিতে পারি আমরা, এতটুকু যদি আমরা মাথায় নিতে পারি, তাহলে আসো 7 নম্বর অঙ্কটি আমরা শিখে ফেলার চেষ্টা করি। এ বি সি ডি আই থেকে তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের কাছে, তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, শুরুতে শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা দেখো কিভাবে বের করতে পারি, যেটা আয়তক্ষেত্র বলছে, দেখো আমি তার চিত্রটি এঁকে ফেলি, চিত্রটা আমি আঁকালাম। এখানে মনে করতে আমি এ ভ্যালু কত, এ ভ্যালু হচ্ছে 3,2, এটা হচ্ছে আমার বি এর ভ্যালু 2 - 1, আর সি এর ভ্যালুতে ফিল দেওয়া আছে কত 8 - 3, আর ডি এর ভ্যালু বের করতে বলছে, সেটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে নিব, এক্স কমা। আচ্ছা এখন লক্ষ্য করো, এই যে আমি এই কর্ণটাকে এখানে আটটা টানি আর এটাকে আটটা টানি, তাহলে মধ্যবিন্দু পাবো না। তো তোমরা কিভাবে লিখবা, দেওয়া আছে লিখে দিবে, দেওয়া আছে আমার এ এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক একটু লিখে নিবা। হ্যাঁ, এ এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক গুলো একটু লিখে নিবা। আচ্ছা আমি লিখে ফেলি 3,2, আর বি হচ্ছে 2 - 1, এই হচ্ছে আমার 8 - 3। একেবারে উচ্চ দেখাচ্ছে, তোমার এটা লিখে নিও, ঠিক আছে, তোমরা লিখে নিবে, এইভাবে লিখে নিবে। এবং তোমরা শুধু এখান থেকে শুরু করো, ধরি ধরি
দেখো তোমরা প্রথমে দেখো ধরি ডি স্থানাঙ্কটা, ডি স্থানাঙ্কটা কত দিলাম আমরা এক্স কমা ওয়াই আমরা ধরে নিচ্ছি ডি স্থানাঙ্কটা। এখন তোমরা বলবা যে এ আসি এসি এর মধ্যবিন্দু, দেখো এবি এর মধ্যবিন্দু আমরা বের করতে পারবো না স্থানাঙ্কটা, মধ্যবিন্দু স্থানাঙ্কটা কিভাবে বের করে সবাই তোমরা জানো, মধ্যবিন্দু ওদি ওই স্থানাঙ্কটা আমরা বের করি। মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করেছে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এখানকার 3 আর এখানকার 8 যোগ করে 2 দ্বারা ভাগ, কুটি দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কুটি 2 আর এখানে -3 2 দ্বারা ভাগ, তাহলে আমি এখানে পাবো কত, আমি এখানে পাবো 11 ডিভাইড বাই 2 আর এখানে পাবো -1 ডিভাইড বাই 2। তাহলে আমি এই বিন্দু স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম 11 ডিভাইড বাই 2 -1 ডিভাইড বাই 2। আমার কাজ হচ্ছে কিন্তু এই ডি বিন্দু স্থানাঙ্কটা বের করা। এখন লক্ষ্য করো এই কর্ণটা এইখানে যেরকম মধ্যখানে সেট করছে, আবার সেম এই কর্ণেরও এই বিন্দুটা মধ্যখানে সেট করে ফেলছে। তাহলে আমরা আবার মধ্যবিন্দু ফর্মুলা ইউজ করে ফেলতে পারি। আবার দেখো এবং বা আবার বিডি এর মধ্যবিন্দু ও, বিডি এর মধ্যবিন্দু কত আমাদের ও না, তাহলে আমরা এখন দেখো এখানে কি লিখতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি না, আমরা এই যে বুঝ এই বুঝ যোগ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সরি 2 প্লাস 1 কত এখানকার বুঝ আর এখানকার বুঝ যোগ করে 2 দ্বারা ভাগ দিলে কি পাবো, তাহলে আমার এই রেখার মধ্যবিন্দুটা পাবো। তো আর এই রেখার মধ্যবিন্দু সংখ্যাটা আমি জানি বুঝতে মান কত 11 ডিভাইড বাই 2। ঠিক একইভাবে আমি এখানকার কোটি আর এখানকার কোটি যোগ করতে 1 প্লাস 1 ডিভাইড বাই 2, ঠিক আমি এখানকার কোটি কত জানি -1/2 জানি। এই তো বুঝছো না, একদম সহজ। এখন আমরা দেখো এখান থেকে কোনা কোনা গুণ করে দেখো, দেখে কোনা কোনা গুণ করা লাগতেছে না তোমার, এখানে উভয় পক্ষ থেকে 2 কত করতে পারো, তাহলে থাকবে আমার 2 প্লাস এক্স 11, সুতরাং আমার এক্স এর বিরুদ্ধে আসবে কত 2 যদি ওদিক পাঠা দিই মাইনাস হয়ে যাবে, 11 থেকে 2 থেকে 9। এখানে আমরা লিখতে পারি কত 2 কর্তন করতে পারি, থাকবে -1 প্লাস ওয়াই -1, সুতরাং ওয়াই বিলে আসবে কত এখানে 1, এটা যদি ওদিক পাঠা দিই প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এখানে 0 হয়ে যাবে। তো দেখো আমরা ডি এর ভ্যালুটা বের করে ফেলছি, বুঝছো তো। এখন দেখো তুমি শুধু এটা না, তোমাকে যদি আয়তমূলক বর্গমূলক লম্বমূলক যদি কখনো তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, অপর শীর্ষবিন্দু তোমাকে বের করতে বলে, আমরা কি এইভাবে বের করতে পারবো না? ইনশাল্লাহ আমরা আজকে বুঝে গেছি কিভাবে বের করতে হবে। তো দেখো তাহলে আমরা শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্কটা বের করলাম। এরপর আমার কি বলছে, এরপর আমাকে বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি দেখো দেখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মনে করো আমার এইটা এতটুকু হচ্ছে দৈর্ঘ্যের মান আর এতটুকু হচ্ছে প্রস্থের মান। তো আমি কি দৈর্ঘ্য মান কি জানি? দৈর্ঘ্য মানটা জানি না, আমাকে দৈর্ঘ্য মানটা বের করে দিতে হবে। তাহলে এখন দৈর্ঘ্য মানটা কিভাবে বের করে নিবা, দেখো দৈর্ঘ্যের মানটা আমরা 3a ওই যে দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা আমরা করছিলাম। তো দেখো এখন আমরা লিখবো সুতরাং বিসি, বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য আমাদের এখানে 8 ভাবে বের করতেছি আমরা, ঠিক আছে। সুতরাং কি জানি আমরা √x2 - x1 হোল স্কয়ার, তো x2 - x1, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1, y2 - প্লাস y1 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পাবো কত, এখানে পাবো আমরা 6 স্কয়ার, এখানে পাবো আমরা -2 স্কয়ার। তাহলে আমরা পেলাম কত এখানে 36.4, তাহলে পাবো কত √40, আর √40 মানে কত 2√10। তাহলে আমি এটা কি পেলাম দৈর্ঘ্যের মান। এখন লাগবে কি আমার, এখন লাগবে হচ্ছে আমার প্রস্থের মান, এখানকার প্রস্থের মান। তাহলে এটা কত হচ্ছে আমার এবি, এবং এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য সূত্র কি হবে √x2 - x1 মনে করো। আচ্ছা এখান থেকে এটা নিয়ে দিলাম 3 - 2 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস, তাহলে 2 - প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পাবো কত 1, 1 স্কয়ার মানে 1, এখানে পাবো 3, 3 স্কয়ার মানে কত আমার 9, তাহলে পাবো কত আমি √10। তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
দুর্গুণ দুর্গুণ পেলাম কত আমি 2√10 গুণ আর এখানে পেলাম কত √10। তাহলে 2 আর √10 √10 গুণ করলে কত √2 স্কয়ার স্কয়ার রুটে কারা থাকবে কত 10। তাহলে পাবো কত আমি 20। সুতরাং 20 বর্গ একক। এটা আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেললাম। ঠিক একইভাবে আমাদেরকে যদি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো, তাহলে কিভাবে বের করবো? ও বর্গের এক বাহু স্কয়ার, বর্গ তো প্রত্যেক বাহু সমান, তখন আমরা এক বাহু বের করি ক্ষেত্রফলটা সমান করে ফেলতে পারি। যদি আমাদেরকে বলে রম্বসের ক্ষেত্রফল, তখন আমরা d1 d2, তখন আমরা কি করতে হবে? এই যে এই প্রসেসটা করবো সেটা থাকবে d1, মনে করো bd আমার প্রথম কর্ণ আর ac হচ্ছে আমার দ্বিতীয় কর্ণ। তবে মানগুলো বসে দিলে, সূত্রের মধ্যে মানগুলো বসে দিলে কিন্তু আমার অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো দেখো, আশা করি তোমাদের এই 4b যে অধ্যায়টা আছে, 4b না 3b, এটা সম্ভবত সরল রেখাটা আমার ভুল আছে আমার এখানে ঘিরে। সরল রেখা 3b, আমি এখানে 4b লিখে রাখছি, দেখছো ভুল আছে, মারাত্মক ভুল লিখে রাখছি আমি এখানে। তাহলে এখানে হবে আমাদের কত 3b হবে। তাহলে দেখো, তাহলে আমাদের 3b এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আশা করি তোমাদেরকে সম্পূর্ণ অঙ্ক দেখাই দিলাম, এবং কি আমাদের আর সময় থাকার কথা না। আমি সবগুলো অঙ্ক তো করা সম্ভব না, যতগুলো অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্ক আদলে আরো যে অঙ্কগুলো আছে তুমি সেগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা ক্লাসে, সেটা থাকবে আমার 3c। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।